আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক, বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে আমরা দেখছি বিগত বেশ কদিন ধরে উত্তেজনা চলছে। তো এরই মধ্যে চাঁপাই নবাবগঞ্জ যে সীমান্ত রয়েছে, সীমান্ত রেখা, সেখানে ভারত বাংলাদেশের জনগণের উপর আমরা দেখেছি আক্রমণ করেছে। হাতবোমা থেকে শুরু করে দেশীয় অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করেছে এবং সেখানে আমাদের বেশ কয়েকজন বাঙালি আহত হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি যে আসলে সেখানে কি ঘটেছিল। পাশাপাশি 225 জন বিডিআর সদস্য জামিনে মুক্ত হয়েছেন। এটার পেছনে আসলে নেপথ্যে কলকাঠি কে নেড়েছিলেন, কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের দেবো। একটু জেনে থাকা ভালো বলেই এই তথ্যগুলি আপনাদের জানাতে চাই। প্রথম, সীমান্তের বিজিবির কয়েকজন সদস্যের সাথে আমার কথা হয়েছে, মানে আমাদের বিডিআর সদস্যদের সাথে, এবং চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিক, এবং যখন এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে যারা এখানে ছিলেন প্রত্যক্ষদর্শী, তারা অনেকেই আমাকে জানিয়েছেন যে তথ্যগুলো বলবো আপনাদের। প্রথমত হলো, ওপার থেকে মানে ভারতের অংশ থেকে শত শত উগ্র জনগোষ্ঠী তারা বাংলাদেশের উপর আক্রমণ করে। আক্রমণের আগে তারা পেয়ারা গাছ, আম গাছ, বড়ই গাছ, এরকম অনেকগুলো গাছ কেটে নিয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে বাংলাদেশের গাছ তারা কেটে নেয়, কারণ তারা একটা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে ইচ্ছে করে। এরকম কিন্তু সচরাচর তারা করে না, কিন্তু হঠাৎ করে এই ইউনূস সরকার ক্ষমতায় বসার পর অনেকটা শেখ হাসিনার মদত, শেখ হাসিনার যিনি আর কি মূল নরেন্দ্র মোদী, তার আত্মীয় স্বজন না কি বলেন, তার ইচ্ছাতেই হতে পারে এই কাজটি করা হয়। এরপর আমরা কি দেখলাম যে সেখানে যখন বাঙালিদের মানে বাংলাদেশের অঞ্চলে ঢুকে তারা এভাবে গাছ কেটে নেয়, তখন বাধা দেয় বাংলাদেশিরা, তখন তাদের উপর এই আক্রমণটা হয়। বলা হচ্ছে যে বাংলাদেশিরা সেখানে যে ভূমিকাটা নিয়েছিল এটার পুরো পৃথিবীতে প্রশংসা করা হচ্ছে। বাংলাদেশিরা ভারতের সেই বিএসএফের সামনে এবং উগ্রপন্থী ভারতীয়দের সামনে তারা একেবারে আবু সাইদের মতো দাঁড়িয়ে পড়ে। বিজিবির বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন, সেদিন যদি বাংলাদেশিদেরকে কন্ট্রোল করা না হতো, তারা এতটা আক্রমণাত্মক ছিল ওই উগ্রদের ব্যাপারে যে বড় কিছু ঘটে যেত। বিজিবি সদস্যরা বাংলাদেশিদেরকে বোঝান যে তোমাদের জন্য একটি ফাঁদ তৈরি করেছে, অতএব তোমরা আজকে মাথা ঠান্ডা রাখবে। এবং প্রতিটা বাংলাদেশি ওই উগ্রদের প্রতিবাদ করেছে, কিন্তু কেউ আইন হাতে তুলে নেওয়ার মতো কাজটি করেনি। বিজিবি সদস্যরা বলেছে যে আমাদের বাংলাদেশিদের মধ্যে যে এত দেশপ্রেম, এটি আমরা সেদিন বুঝতে পেরেছি। কয়েকটা উদাহরণ দিয়ে তারা বললেন যে আমরা বিজিবি সদস্যরা যখন দাঁড়িয়েছিলাম ওই স্থানটিতে সীমান্ত অঞ্চলে, তখন ওপার থেকে ওই উগ্ররা আমাদেরকে টার্গেট করার জন্য হাত বোমাও ছুঁড়েছিল, কিন্তু বাংলাদেশিরা সামনে দেয়ালের মতো দাঁড়িয়েছিল। বাংলাদেশের জনগোষ্ঠী বলেছে যে আমরা বেঁচে থাকতে আমাদের একজন বিডিআর সদস্যের এতটুকু ছোঁয়া লাগতে দেব না। বিজিবি সদস্যটা যখন এই তথ্যগুলো দিয়েছেন, আমি তাদের কণ্ঠে বা কথা এটুকু বুঝতে পেরেছি যে তাদের চোখ হয়তো ভিজে যাচ্ছে। তারা বলছে 15 বছর ধরে আমাদেরকে এভাবে বিড়াল বানিয়ে রাখা হয়েছে। আমাদের এই বাঘগুলোকে ওরা বিড়াল ভেড়া বানিয়ে রেখে দিয়েছিল, কে? শেখ হাসিনা। আজকে বিডিআর বলছে যে আজকে আমাদের বুকে সাহস ফিরে এসছে, আজকে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি, বন্দুকের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করতে পারি, বুলেটের বিরুদ্ধে বুলেট ব্যবহার করতে পারি। মনে হচ্ছে যে আমরা আজ স্বাধীন হয়েছি। বিগত 15 থেকে 18 বছর মনে হচ্ছে আমরা পরাধীন রাষ্ট্রে বাস করি। আমরা এতদিন পরাধীন ছিলাম। এতদিন ধরে বর্ডারে আমাদের ভাই বোনদের মারত ওরা, আর আমরা সেই লাশ বুঝে নেওয়ার জন্য পতাকা বৈঠক করতাম। আমরা আমাদের হাতে যে অস্ত্র কখনো ব্যবহার করতে পারতাম না, উল্টো আমরা আতঙ্কে থাকতাম যে আমরা কোনো কারণে যদি ওদের সাথে সংঘর্ষে জড়াই, আমাদের চাকরি থাকবে কি না, আমাদের প্রাণ রক্ষা হবে কি না, আমাদের সরকারই আমাদের কত বড় শাস্তির মুখে ফেলবে। কে বলছে? বিডিআর সদস্যরা। বুঝতে পারছেন? তো যখন আমাদের উপর ওরা অ্যাটাক করতে নামে, আমাদের ভূখণ্ডের আমাদের জনগণগুলো আমাদের সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে যায়, এবং এরা কেউ বিশৃঙ্খল হয় না।
এরা প্রতিটা মুহূর্তে আমাদের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আমরা কতটুকু অনুমতি দিচ্ছি তাদেরকে, মানে ওদের সঙ্গে এই লড়াইটা যে ছড়িয়ে পড়ছে আমরা কতটুকু অনুমতি দিচ্ছি, কতটুকু করা উচিত। বিডিআর সদস্য বাংলাদেশিদেরকে প্রশংসা করে ভাসালেন। আবার বাংলাদেশিরা বললেন আমাদের বিডিআর সদস্যরা, মানে যাদেরকে আমরা এখন বিজিবি বলি, তাদেরকে বিগত 15 থেকে 18 বছর এত সাহসী দেখিনি। আজকে তারা যেভাবে অস্ত্র হাতে ওদের সামনে দাঁড়ায়, ওরা একটা গুলি করলে এরা 5টা গুলি করছে, এটা এতদিন আমরা দেখিনি। দেশ কিভাবে স্বাধীন হয় বুঝতে পারছেন? স্বাধীন দেশ কাকে বলে বুঝতে পারছেন? যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন, বা যারা এখনও আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য কান্না করেন, তারা তো বাংলাদেশে 71 দেশ স্বাধীনের ইতিহাস শোনান, সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের দাবিদার নিজেকে ঘোষণা করেন। কিন্তু আপনারা কি করেছেন? বিগত 15-16 বছর এই দেশটাকে পরাধীন করে রেখেছেন। দেশটা এখন স্বাধীন হয়েছে। কেবল এখানেই নয়, চাঁপাইনবাবগঞ্জ নয়, বাংলাদেশের প্রতিটা সীমান্তে যেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সেখানে আমাদের বিডিআর জওয়ানরা ওদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। উল্টো আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখেছি বিএসএফ ক্ষমা চেয়েছে বিজিবির কাছে। বুঝতে পারছেন? ভারতের গণমাধ্যমগুলো মিথ্যা প্রচার করছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারও শক্ত জবাব দিচ্ছে বাংলাদেশ। আফসোস, ওপারে বসে আমাদের শেখ হাসিনা মোদিজিকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কেবল ক্ষমতার জন্য। উনি নাকি দেশপ্রেমিক নেত্রী। লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। দর্শক, দ্বিতীয় যে প্রসঙ্গটি সেটি হলো গতকালকে প্রায় 16 বছর পর আমরা দেখলাম নিরপরাধ বিডিআর জওয়ানদের 250 জনের মতো সদস্যকে বা জওয়ানকে জামিন দেয়া হয়েছে। অথচ এই জওয়ানদেরকে 16টা বছর জেলের ঘানি টানতে হয়েছে নিরপরাধ, বিনা অপরাধে। আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এই উদ্যোগটি প্রথম নিয়েছেন এবং মাহিন সরকার নামে আমাদের এক সমন্বয়ক এই দায়িত্বটা নিয়েছিলেন। মাহিন বাংলাদেশি আর প্রবাস থেকে ইলিয়াস সরকারকে ব্যাপক চাপে রেখেছিলেন। আমাদের একজন আইন উপদেষ্টা আছেন যার প্রত্যেকটি কাজ মনে হচ্ছে ওপারকে খুশি করানোর। তিনি বহু নাটকীয়তা করেছিলেন এই জওয়ানদের জামিন না দেওয়ার জন্য। শেষ পর্যন্ত বকশীবাজার আলিয়া মাদ্রাসা যে অস্থায়ী আদালত, সেখানে আগুনের ঘটনাও ঘটে। তারপর আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বড় বড় ফ্রেমে এটিকে আলোচনায় নিয়ে আসেন। বিশেষজ্ঞ, সামরিক অফিসার, আইনজীবী, বিভিন্ন পেশার ব্যক্তিদেরকে তার চ্যানেলে হাজির করেন এবং একটা চাপ সৃষ্টি করেন সরকারের উপর। পরবর্তী দেখলাম শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছিল এই বিডিআর পরিবারের সদস্যরা এবং সেটি লাইভ সম্প্রচার করে ইলিয়াস। এই দেশ স্বাধীন হওয়ার পর 5 আগস্টের পর থেকে ইলিয়াস বিডিআর জওয়ানদের জন্য প্রতি মুহূর্তে ফাইট করেছেন। তার এই একক চেষ্টায় বলবো আজ বিডিআর জওয়ানরা মুক্তি পেয়েছেন। স্যালুট আমার প্রিয় ভাই ইলিয়াস, তোমাকে। তুমি সাংবাদিকতার মূল জায়গাতে রয়েছে। এই দেশে প্রথম আলো, ডেইলি স্টারকে নিয়ে আমাদের বহু ব্যক্তিরা মুখে ফেনা তুলে ফেলেন। বাংলাদেশের শতাধিক গণমাধ্যম রয়েছে, কেউ এই কথাগুলো বলেনি। প্রবাসে বসে থেকে তুমি সেই মানুষগুলোর কান্না আমাদের প্রতিদিন শুনিয়েছিলে ইলিয়াস। আমরা তোমাকে নিয়ে গর্বিত। এই দেশে তোমার মতো আর 10টা ইলিয়াস থাকলে এই দেশ কখনো পরাধীন হতো না। বিডিআর জওয়ানদের কথা কেউ বলেনি, এই সরকারও বলেনি, না বিএনপি না জামাত, কেউ বলেনি। একজন ইলিয়াস লড়াই চালিয়ে গেছেন, সেই লড়াইতে বিজয় পেয়েছেন ইলিয়াস। যারা এই ঘটনাগুলো দেখছেন, যেসব সাংবাদিকরা মোচ পাকিয়েছেন, দাড়ি পাকিয়েছেন, চুল পাকিয়েছেন, নিজেকে বড় সাংবাদিক দাবি করেন আর ইলিয়াসকে বলেন ইউটিউবার, তাদের লজ্জায় মরে যাওয়া উচিত। যে আপনাদের মতো এই বিজ্ঞ, প্রজ্ঞাবান, বয়স্ক, এত জ্ঞানের অধিকারী, সব বিষয়ে পারদর্শী সাংবাদিকরা বাংলাদেশে কোন বালটা সৃষ্টিলেন জীবনে? বাংলাদেশে কোন উপকারটা করছেন আপনারা? নিজের ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, নারী, মদ ছাড়া, দলের তাবেদারি ছাড়া পারেননি। আমরা কৃতজ্ঞ ইলিয়াসের কাছে এবং বিশ্বাস করি বাকি যেসব বিডিআর জওয়ানরা রয়েছেন নিরপরাধ, একে একে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। যে পরিবারগুলো 16টা বছর তার বাবাকে দেখেনি, তার ভাইকে দেখেনি, সন্তানকে দেখেনি, 16টা বছর পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, তাদের সাথে কি নির্মম আচরণ করা হয়েছে আমরা জানি। আজ তাদের খুশির দিন। প্রাণ ভরে দোয়া করবেন ইলিয়াসের জন্য সবাই। দর্শক,
বাংলাদেশের প্রতিটা সমস্যা আমরা এভাবে কাজ করতে চাই। বাংলাদেশের আগামী সময়গুলোতে আসছে অনেক বড় বড় বিপদ, খুব দুঃখজনক খবর আমাদের কানে আসছে। বিশ্বাস করি সবাইকে আমাদের একজোট হতে হবে। এই দেশের পেছনে শত্রুরা বসে আছে, সেই শত্রুদের কেবল হাসিনার বিদায়ের মধ্য দিয়ে সেই শত্রু বিদায় ঘটেনি, সেই শত্রুদেরকে আবারও কেউ আমাদের দেশে টেনে আনতে চাইছে কেবল ক্ষমতার প্রশ্নে। আমাদের সোচ্চার থাকতে হবে, সেই শত্রু দমনে আমাদেরকে প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেসব উপদেষ্টারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। ঘুমিয়ে পড়লে চলবে না, দেশ স্বাধীন হয়নি। এখন আমাদের বড় ফ্রেমে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের দেশ আবারও পরাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে, এই অশনি সংকেত আমাদের কাছে আসছে। তাই বলছি, আসেন এবার আমাদেরকে বড় ফ্রেমে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। যেসব বিডিআর জওয়ানরা জামিনে মুক্তি পাচ্ছেন, আমি বিশ্বাস করি আপনারা নিরাপদ ছিলেন এবং আপনারা এখন সত্য ইতিহাসগুলো আমাদের বলবেন। কি ঘটেছিল পিলখানা জানতে চাই আপনাদের কাছ থেকে। আর সীমান্তে আমাদের যে বিডিআর বা বিজিবি জওয়ানরা দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে, সবাইকে বলবো আপনারা আমাদের গর্ব, আপনারা আমাদের হিরো। আপনারা ওদের চোখে চোখ রেখে কথা বলবেন, এটাই আমাদের অহংকার। আমরা আয়তনে ছোট বলে ওরা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করছে, কিন্তু ওরা বুঝতে পারছে না সোমালিয়াতে মার খেয়ে গিয়েছিল বিশ্ব মোড়লরা। ওরা বুঝতে পারছে না আফগানে পরাজিত হয়েছে 20 বছরেও কিচ্ছু করতে পারেনি বিশ্ব মোড়লরা। আপনাদেরকে বলে রাখি, আয়তনে বড় দিয়ে বীরত্ব নয়, সংখ্যায় বড় দিয়ে বিজয় নয়। বুকে ইমানের শক্তি থাকলে তাকে কেউ পরাজিত করতে পারে না। তার সবচেয়ে বড় প্রমাণ হামাস। মাত্র কয়েক হাজার বাহিনীকে নিয়ে, যাদের নিয়মিত অস্ত্র, সামরিক বাহিনীর আধুনিক অস্ত্র তাদের হাতে ছিল না, প্রশিক্ষণ ছিল না, তারা বিশ্বের অন্যতম পরাশক্তি দখলদার বাহিনীকে পরাজিত করেছে একেবারে টানা 15 মাস লড়াই করে। বিজয় ওদের দেয়নি, বিজয় ওরা নিতে পারেনি, সেই বিজয় ছিনিয়ে নিয়েছে হামাস। মনে রাখবেন, ইমানের শক্তি তার বুকে থাকে, তাকে কেউ পরাজিত করতে পারে না। আল্লাহ হাফেজ।